অনেক গভীর হয়ে গেছে। গ্রাম জুড়ে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর ঝিঁঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। গ্রামের মোড়ে ছোট্ট একটি চায়ের দোকান, টিমটিমে লণ্ঠনের আলো, কাঁপছে বাতাসে। কাঠের বেঞ্চে বসে দুজন মানুষ। রবি, তুই কোনোদিন ওই পুরনো বট গাছটার নিচে রাত কাটিয়ে দেখেছিস? ওই যেখানে বলে সাদা শাড়ির এক মেয়ে দেখা যায়। লোকেরা বলে সেই মেয়েটা নাকি ওই জমিদার বাড়ির বছর 15 আগে যার মৃত্যু হয়েছিল, তার লাশ নাকি ঠিকমতো দফন করা হয়নি, তাই তার আত্মা আজও ঘুরে বেড়ায়। হ্যাঁ রে, আমার মামাতো ভাই একবার রাত ওই রাস্তা দিক দিয়ে ফিরছিল, বলে কেউ পিছন থেকে নাম ধরে ডাকছিল। ফিরে দেখে কেউ নাই, কিন্তু পায়ের কাছে ঠান্ডা হাওয়া বয়ে গেল। তারপর থেকে জোরে পড়ে শয্যশায়ী। সবই লোকের কথা মিঠুন। তবে রঘুনাথকে মনে আছে যেদিন সে মদ খেয়ে ওই জমিদার বাড়িতে ঢুকেছিল? পরদিন সকালে তাকে পুকুর ঘাটের ওই ধারে পাগলের মতো পাওয়া গিয়েছিল। এখন তো দুইটা কোথাও জোড়া দিতে পারে না। তাহলে তুই কি বিশ্বাস করিস যে ভূত প্রেত আছে? না বললেও কি হবে বল? রাত দুপুরে যদি বাইরে ওই পুরনো কুয়ার ধারে কোনোদিনও যাস, দেখবি ছায়া দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলে একসাথে মেয়ের কান্না আর শিশুর হাসি আজও শোনা যায়। তাদের গল্প চলতেই থাকে। হঠাৎ এমন সময় পায়ের শব্দ শোনা পায় তারা। সামনের দিকে তাকিয়ে দেখে দুজনই দেখতে পায় একটি আলো ওই দিক থেকে চলে আসছে। আলোটি তাদের সামনে পৌঁছলে দেখতে পায় তাদের বন্ধু অরুণ তাদের কাছে এসে দাঁড়িয়েছে। ও অরুণ, তুই এলি? আচ্ছা, ঠিক হয়েছে, তুই এলি। এখন আমাদের রাতটা আরো মজার হবে, খুব জমে উঠবে। তুই খুব ভালো গল্প বলতে পারিস না? ঠিক আছে, একটা গল্প শোনা তো। অরুণ একটু চুপ করে রইল এবং সে বলল, ঠিক আছে, আমি গল্প শোনাচ্ছি, কিন্তু এই গল্পটা আমার না, বুঝেছিস? এই গল্পটা হলো আমার একজন বন্ধু, সে আমাকে নিজে তার ঘটনা বলেছিল, বুঝেছিস? বাংলার জঙ্গলে ঘেরা এক গ্রাম, নাম কালাপুর। দিনে সাধারণ গ্রাম, মাঠে কৃষক, পুকুরে মাছ ধরা, শিশুদের হাসি। কিন্তু সূর্য ডুবলে কালাপুর যেন অন্য জগতে ঢুকে যায়। সবাই দরজা জানলা বন্ধ করে দেয়। কারণ এই গ্রামের রাত অন্য জগতের। বছর 20 আগে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল, যার গল্প আজও ফিসফিসিয়ে বলা হয়। তারপর থেকেই গ্রামের বাতাসে একটা ছায়া লেগে যায়। একসাথে কুকুরদের হাউমাউ, পুরনো বটগাছ থেকে গঙ্গালির শব্দ, আর শুকনো কুয়ার দিক থেকে মেয়ের চিৎকার। এসব কালাপুরের অজানা বাস্তব। রাত প্রায় 10:30, বাইরে মৃদু বৃষ্টি। রোহিতের ছোট্ট ছেলে বিট্টুর অবস্থা খুব খারাপ। মাটির ঘরের কোণে একটা লণ্ঠন জ্বলছে। রোহিত ও তার স্ত্রী দীপা ছেলেকে নিয়ে চিন্তায় পাগল হয়ে আছে। বাবুর কিন্তু জ্বর অনেক বেড়েছে। যদি তুমি কিছু একটা না করো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে বলে দিচ্ছি। সত্যি জ্বরটা খুব বেড়ে গেছে। হ্যাঁ ভগবান, এ কি দিন দেখালে তুমি আমাকে। হ্যাঁ, সত্যি বলছো। আমি এক্ষুনি সাইকেলে করে তাকে শহরে নিয়ে যাব, নইলে সত্যি কিন্তু আমাদের আজকে কি যে হয় তা কিছু বলা যাবে না। আমি সত্যি তাকে আজকে শহরে নিয়ে যাব। এমন রাতে এই ফাঁকা রাস্তায় একা যাবে? তুমি কিন্তু সাবধানে যেও, বুঝেছো? ভয় পেও না, বুঝেছ? আমি আমার ছেলের প্রাণ রক্ষা করবই, তুমি নিশ্চিন্তে থেকো। ভয় তো আমিও পাই, কিন্তু কি করব বলো? আমি ওকে সুস্থ করে ফিরে নিয়ে আসবো, তুমি ঘরে থেকো। সেই রাতে একটা বাবা নিজের সন্তানের প্রাণ বাঁচাতে এমন পথে বেরিয়ে পড়ল যেখানে প্রতিটা পদক্ষেপে মৃত্যু ওত পেতে আছে। সাইকেলের প্যান্ডেলে রোহিতের পা চলতে থাকে, কিন্তু মন কাঁপছে। কারণ
শহরের দিকে যাওয়ার সেই একমাত্র রাস্তা। অনেক গল্প প্রচলিত ভয়ঙ্কর রাস্তা। সেখানে কি যে হয় তা সে নিজেও বুঝতে পারে না। তার ভয়ে ভয়ে সাইকেল চালানো সে হাঁপতে হাঁপতে যেতে থাকে। রাত হলে ওই পথে এক ছায়া হাঁটে কারো পেছন পেছনে। এই কথা ওই রাস্তার মাঝে লোকজনে বলে। বৃষ্টিটা ধীরে ধীরে বাড়তে থাকে, বাতাস মুখে আঘাত করছে, তবু থামার সময় নেই। শিশুটির শ্বাস ভারী হয়ে উঠছে। হঠাৎ দূরে দেখা গেল রাস্তার ধারে এক বৃদ্ধা বসে আছে। বাবা একটু দাঁড়াও, ঝুড়িটা ভারী, তুলতে পারছি না, একটু তুলে দাও না বাবা। আম্মা, আমার ছেলে খুব অসুস্থ, শহরে নিয়ে যেতে হবে, সময় নেই। বাবা তুমি ভালো মানুষ, একটু সাহায্য করো, আশীর্বাদ পেয়ে যাবে। রোহিত কিছুটা দোনামোনা করলো, তারপর বলল, আচ্ছা কোথায় রাখবো ঝুড়িটা? সে নিচু হয়ে তুলতে গেল, কিন্তু পরক্ষণে হিম হয়ে গেল। সামনে কেউ নেই, চারিদিক ফাঁকা। তার বুক ধকধক ধকধক করতে লাগলো। এই আমি কি দেখলাম? এইমাত্র তো এখানেই বসেছিল মহিলাটি। ভয়ে সে সাইকেলে উঠে প্যান্ডেল ঘুরিয়ে ছুটতে লাগলো, কিন্তু হঠাৎই সাইকেলের চেন ছিটকে পড়ল। হায় ভগবান, এক্ষুনি এমনটা হওয়ার ছিল। সে নেমে নিচু হয়ে চেন লাগাতে যাচ্ছে, ঠিক তখনই চোখের সামনে এক অচেনা দৃশ্য। তার সামনে দাঁড়িয়ে আছে দীপা, তার নিজের স্ত্রী। এই যে তুমি এখানে? তুমি তো ঘরে ছিলে। আর বলো না, আমি ভয় পেয়েছি। একটা ছায়া আমার পিছু লিখছিল, আমার পেছনে পেছনেই আসছিল, আমাকে তাড়া করছিল, তাই তোমার কাছে চলে এলাম। বাবুকে দাও, আমি সামলে নিচ্ছি, তুমি সাইকেলের চেনটা ঠিক করো। রোহিত আর কিছু ভাবতে পারল না। ক্লান্তি, ভয় আর সন্তানের অসুস্থতা মাথায় ঘুরছে। সে শিশুটিকে স্ত্রীর হাতে তুলে দিল। চেন লাগিয়ে সাইকেল চালাতে শুরু করলো। কয়েক গজ এগোতে মনে এক শীতল স্রোত হয়ে গেল। পেছন ফিরে তাকাতে তার বুক জমে গেল বরফের মতো। ওটা দীপা নয়, সে ছলনাময়ী, যে বহু বছর ধরে গ্রামের লোকেদের ফাঁদে ফেলে আসছে। তার কোলের শিশুটি রোহিতের বিট্টু। না না না, এটা আমার ছেলে, ওকে ছেড়ে দিন। রোহিত দৌড়ে চলছে, চিৎকার করছে, ওজোরে কাঁদছে। আমার ছেলেকে কিছু করিস না, আমার প্রাণ নিয়ে যা, কিন্তু আমার ছেলেকে ফেরত দে। তখনই হঠাৎ দূরে মোটর সাইকেলের শব্দ আর হেডলাইটের আলো অন্ধকার ভেদ করে এসে পড়ল। আলোয় সেই ছায়ামুখ চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। বিট্টু মাটিতে পড়ে কাঁদতে লাগলো। রোহিত দৌড়ে গিয়ে ছেলেকে তুলে নিল বুকের মধ্যে। ছেলেটিকে বুকের ভিতরে চেপে ধরল। বৃষ্টি এখন তার চোখের অশ্রুতে মিশে গেছে। রোহিত, তুই এখানে? তোর এই অবস্থা কেন? ওই মোটর সাইকেলের চালক ছিল তার বন্ধু শৈলেশ। তুই সময় মতো না আলে আমি আমার ছেলেকে হারাতাম রে ভাই। ওটা মানুষ ছিল না, ছলনা ছিল। আমার চোখের সামনেই দীপার রূপ নিয়ে এসেছিল। শৈলেশ চমকে গেল। ভাগ্যিস আমি বাইকটা থামিয়েছিলাম, আলো না পড়লে কে জানে কি হতো বাবা। তুই শুধু আমার জীবনেই না, আমার পুরো পৃথিবী বাঁচিয়ে দিলি ভাই। আরে চিন্তা করিস না, আমি আছি। এখন আমরা একসাথে যাবো শহরে। তুই একা আর নয়, আমি তোর সঙ্গে যাব তোর ছেলের প্রাণ বাঁচাতে। সেই অন্ধকার রাতে এক বাবার ভয়াবহ যাত্রা শেষ হলো সন্তানের অর্থনাদি আর পিতার ভালোবাসার জয়ে। সেদিন কালাপুর গ্রামের মানুষ এক সত্যি শিখল, ভয় যত গভীরই হোক না কেন, পিতার ভালোবাসা তার থেকেও গভীর।